আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর WBH এর টেস্ট পেপারের ইতিহাসের মডেল কোশ্চেন সেট 8 এবং 9 অর্থাৎ পেজ নাম্বার হচ্ছে 16, D16 এবং 18 MCQ ও SAQ সম্পূর্ণ সমাধান করে দেখাবো। ইতিহাস শব্দটির অর্থ এটা প্রাক ইতিহাস ও প্রায় ইতিহাসের পরবর্তী সময়কাল। ইন্ডিকা গ্রন্থে রচয়িতা হলেন বিয়েট্টা মেগাস্থিনিস। প্রাচীন ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? এটা কৌটিল্যকে। জেমস মিল হলেন ড্যাশ ঐতিহাসিক। এটা ব্রিটিশ। অস্ট্রালোপিথেকাসের মানব গোষ্ঠীর বসবাস কোথায় ছিল? বিয়েটা দক্ষিণ আফ্রিকায়। সুমেরীয়রা খেজুর গাছকে কি বলতো? ডিয়েটা জীবন বৃক্ষ। প্লেটোর মতে একটি আদর্শ পুলিশের জনসংখ্যা হওয়া উচিত 5000। এথেন্সের জুরি আদালতের নাম কি ছিল? ডিয়েটা হেলাইয়া। বিশ্বে প্রথম মুদ্রা অর্থনীতি কারা চালু করেন? বিয়ের ব্যাবিলনীয়রা। টমাস ক্রমওয়েল ছিলেন ইংল্যান্ড রাজ। অষ্টম হেনরির বিয়েটা প্রধান উপদেষ্টা। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলেন ডিয়েটা মেকিয়াভেলি। পারস্য ক্ষত্রপ বলতে কি বোঝানো হতো? এটা রাজ্যের রক্ষক। কোন প্রাচীন সভ্যতায় কৃতদাস প্রথা সবচেয়ে ব্যাপক আকার ধারণ করেছিল? সেটা রোমান। কমিটেটাস প্রথার প্রচলন ছিল সিয়েটা জার্মানিতে। ভারতের তৃতীয় পর্যায়ে নগরায়ন শুরু হয়েছিল সিয়েটা 1206 খ্রিস্টাব্দে। স্পার্টার সর্বাপেক্ষা নির্যাতিত শ্রেণী হলো এটা হেলটরা। বৈদিক সমাজ ব্যবস্থায় কটি বর্ণের অস্তিত্ব ছিল? সিয়েটা 4টি। মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? বিয়ের সিন্ধু। মগধ জনপদটির প্রথম রাজধানী ছিল এটা গিরিব্রজ। প্রাচীন গ্রিসের পাহাড়ের ওপর অবস্থিত ছোট নগর রাষ্ট্রগুলিকে বলা হতো সিয়েটা অ্যাক্রোপোলিস। সিসেরো ছিলেন একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ। ইংরেজি ফিউডালিজম কথাটির উৎপত্তি হয়েছে যে ল্যাটিন শব্দ থেকে, সেটি হলো সিয়েটা ফিওডালিস। রাজিয়া বা রিজিয়া বন্দী হওয়ার পর ড্যাশ তাকে বিবাহ করেন। ডিয়েটা হচ্ছে আলতুনিয়া। জুলিয়াস সিজার ড্যাশ ক্লিওপেট্রার মিশর আক্রমণ করেন। এটা বিয়েটা 47 খ্রিস্টপূর্বাব্দে। এরপর আমরা চলে আসবো দেখো SAQ এর উত্তরপাত্রে। নিউমিসমেটিকস কাকে বলে? দেখো, মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে বলা হয় নিউমিসমেটিকস। এর দ্বারা বিভিন্ন ধরনের মুদ্রার পরিচয় সম্পর্কে জানা যায়। 2 প্রশ্ন দেখো, প্রাচীন ভারতীয় ইতিহাসের সাহিত্যিক উপাদানগুলি কি কি? প্রাচীন ভারতীয় ইতিহাসের সাহিত্যগত উপাদান হলো এটা দেশীয় সাহিত্য, ধর্মশাস্ত্র, জীবনচরিত, বৌদ্ধ সাহিত্য, মহাকাব্য, প্রাচীন পুঁথিপত্র ইত্যাদি। বিয়ের হচ্ছে বৈদেশিক পর্যটকদের বিবরণ, চৈনিক, গ্রিক, রোম পর্যটকদের বিবরণ ও অন্যান্য ঐতিহাসিকদের রচনা। বিয়েটা অথবা দিয়ে প্রশ্নটা দেখো, উপপুরাণ কি? পুরাণ বা মহাপুরাণ ব্যতিরেকে ভারতীয় ইতিহাসে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র পুরাণের উপস্থিতি লক্ষ্য করা যায়, যেগুলি উপপুরাণ নামে পরিচিত। এরপর 3 প্রশ্নটা দেখো, সাম্রাজ্যের 2টি বৈশিষ্ট্য লেখো। সাম্রাজ্যের 2টি বৈশিষ্ট্য হলো এটা রাজতন্ত্র বা অভিজাততন্ত্র দ্বারা সাম্রাজ্য পরিচালিত হয়। বিয়ের হচ্ছে সাম্রাজ্য বিভিন্ন জাতি, গোষ্ঠী, ধর্ম, সংস্কৃতি ইত্যাদি বিভিন্ন উপাদানের সমন্বয়ে গড়ে ওঠে। 4 প্রশ্নটা একটু দেখে নাও, জাস্টিনিয়ান কোড কি? রোমান সম্রাট জাস্টিনিয়ান 4000 আইন সম্বলিত যে আইন বিধি রচনা করেন তা জাস্টিনিয়ান কোড নামে পরিচিত। 4 অথবা দিয়ে প্রশ্নটা দেখো, ভারতের কোন যুগকে সুবর্ণ যুগ বলা হয়? অথবা দিয়ে দেখো, গুপ্ত যুগকে ভারতের সুবর্ণ যুগ বলা হয়। 5 নম্বরের প্রশ্ন দেখো, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব কি? দেখো, কৌটিল্য রাষ্ট্রের 7টি অঙ্গের কথা বলেছেন, যথা স্বামী বা রাজা, অমাত্য, পুর বা দুর্গ, জনপদ, কোষ, দণ্ড এবং মিত্র। রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ সম্পর্কিত কৌটিল্যের এই তত্ত্ব সপ্তাঙ্গ নামে পরিচিত। 6 নম্বর প্রশ্নটা একটুখানি দেখো, হিন্দুস্থানের তোতা পাখি কাকে বলা হয়? আমির খসরুকে হিন্দুস্থানের তোতা পাখি বলা হয়। 6 অথবা দিয়ে যে প্রশ্নটা আছে দেখো, ওয়াতন জায়গির বলতে কি বোঝো? 6 দেখো, ওয়াতন জায়গির হচ্ছে যখন কোনো মনসবদার তার নিজস্ব অঞ্চলের
ভূমধ্যকারী হিসেবে জায়গিরের মাধ্যমে বেতন পেতেন, তখন সেই জায়গিরকে ওয়াতন জায়গির বলা হতো। 7 নম্বর প্রশ্নটা একটু দেখে নাও। জিজিয়া ও জাকাত কি? ফিরোজ শাহ তুগলকের আমলে অমুসলমানদের ওপর আরোপিত কর হলো জিজিয়া, অন্যদিকে মুসলমানদের সম্পত্তির ওপর আরোপ করা কর জাকাত নামে পরিচিত। 8 নম্বর প্রশ্নটা একটু দেখে নাও। মনসব কথার অর্থ কি? মনসব কথার অর্থ পদমর্যাদা। 8 নম্বরে অথবা দিয়ে যে প্রশ্নটা আছে দেখো, দাস অর্থনীতি কাকে বলে? দেখো, প্রাচীন গ্রিস, রোম, মিশরের অর্থনীতিতে কৃতদাস প্রথার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই কৃতদাস প্রথার উপর ভিত্তি করে যে অর্থনীতি গড়ে উঠেছিল তা দাস অর্থনীতি নামে পরিচিত। 9এরটা দেখো, ম্যানর হাউস কি? দেখো, ম্যানর হাউস হলো সামন্তপ্রভুর বসবাসের জন্য দুর্গ পরিবেষ্টিত সুরক্ষিত প্রাসাদসমূহ এক সুবিশাল বাড়ি। অথবা দিয়ে প্রশ্নটা দেখো, বাণিজ্যের কারণে কোন সাগর মুসলিম হ্রদে পরিণত হয়? দেখো, বাণিজ্যের কারণে লোহিত সাগর মুসলিম হ্রদে পরিণত হয়। 10 নম্বর প্রশ্ন দেখো, নাইট কাদের বলা হয়? দেখো, ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় সামন্তরা ছোটবেলা থেকে বিভিন্ন শিক্ষা গ্রহণ করত। 21 বছর বয়সে সকল শিক্ষা শেষে তাকে প্রভুর কাছে নতজানু হয়ে বিশ্বাস, আনুগত্য ও নিয়ম মাফিক জীবনযাপনের শপথ গ্রহণ করতে হতো, আর এদেরই নাইট বলা হয়। 11 প্রশ্নটা দেখো, 11 প্রশ্নটা ডুয়েল কি? দেখো, মধ্যযুগের ইউরোপে বীরত্ব প্রদর্শনের উদ্দেশ্যে দুজন সামন্ত প্রভুর কাছে যে তলোয়ারে যুদ্ধ হতো তাকে ডুয়েল বলা হতো। অথবা দিয়ে প্রশ্নটা দেখো, ব্রাত্য ও নিষাদ কারা? দেখো, পরবর্তী বৈদিক যুগে সমাজের বাইরে অবস্থানকারী অস্পৃশ্য দুটি জাতি ছিল, ব্রাত্য ও নিষাদ। এরা সাধারণত বনে জঙ্গলে বসবাস করত এবং পশুপালন তথা পশু শিকার করে জীবিকা নির্বাহ করত। আচ্ছা, এরপর চলে যাব আমরা 12 দাগের প্রশ্নে। 12 প্রশ্নটা দেখো, ব্রহ্মবাদিনী কাদের বলা হতো? দেখো, পরবর্তী বৈদিক যুগে যে সকল নারী সারা জীবন অবিবাহিত থেকে ব্রহ্মবিদ্যা চর্চা করতেন তাদের ব্রহ্মবাদিনী বলা হতো। আচ্ছা, 12 অথবা দিয়ে প্রশ্নটা একটু দেখো, নূরজাহান চক্র কি? জাহাঙ্গীরের শারীরিক অসুস্থতা ও অন্ধ পত্নী ভক্তির সুযোগ নিয়ে নূরজাহান তাঁর নিকট আত্মীয় যথা ইতিমাদ উদ দৌলা, আসফ খাঁ, খুররম প্রমুখকে নিয়ে এক জোট গড়ে তোলে, তা নূরজাহান চক্র নামে পরিচিত। এরপর দেখো, 13 দাগের প্রশ্ন দেখো, 13 প্রশ্নটা দেখো, চতুর্বর্ণ প্রথা কি? দেখো, বৈদিক সমাজ ব্যবস্থায় পেশাগত ভিত্তিতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4টি পৃথক বর্ণের অস্তিত্ব ছিল, আর এই ব্যবস্থা চতুর্বর্ণ প্রথা নামে পরিচিত ছিল। এরপর 14 দাগের প্রশ্নটা একটু দেখে নাও। পাঠোদ্ধার হওয়া ভারতের প্রাচীনতম লিপি কি? উত্তর হয়ে গেল সহগর তাম্রলিপি। আচ্ছা, 14 দাগের অথবাতে যে প্রশ্নটা আছে এবার সেটার প্রশ্নটা দেখে নাও। ইতিহাসের সময়রেখা দুটি দৃষ্টিভঙ্গি কি কি? দেখো, রৈখিক ও চক্রাকার। পরে চলে আসবো 15 দাগের প্রশ্নটা একটু দেখো, তানসেন সৃষ্ট রাগিনীর নাম কি? মল্লার, সরঙ্গ, তরী প্রভৃতি। এরপরে দেখো 15 অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, রোমান সম্রাট শার্লেমেনের কত খ্রিস্টাব্দে মৃত্যু হয়? এটা উত্তর হয়ে যাবে 814 খ্রিস্টাব্দে। এবার 16 দাগের প্রশ্নটা একটু দেখো, মেকিয়াভেলির লেখা দুটি গ্রন্থের নাম লেখো। দ্য প্রিন্স হিস্ট্রি অফ ফ্লোরেন্স। এরপর 16 দাগের অথবা দিয়ে প্রশ্নটা একটু দেখো, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো?
লিখবে যে বিংশ শতকের প্রথম ভাগে প্রচলিত রাজা অভিজাতদের ইতিহাস চর্চার পরিবর্তে সমাজের নিম্ন শ্রেণীর মানুষদের নিয়ে যে ইতিহাস চর্চা শুরু হয়েছে তাকে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলে। আর এই ইতিহাস চর্চা শুরু হয়েছে ডক্টর রণজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায় প্রমুখ ইতিহাসবিদগণ। এই ইতিহাস চর্চা শুরু করেন ডক্টর রণজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায় প্রমুখ ইতিহাসবিদগণ। এরপরে দেখো আমরা চলে যাব মডেল সেট নাম্বার 9-এ, যেটা তোমরা পেজ হচ্ছে তোমাদের D18। ভারতে পুরাণের সংখ্যা হলো সিয়েরটা 18টি। পাক ঐতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো ডিয়েটা জীবাশ্ম। ইংরেজিতে প্রিহিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন বেটা ড্যানিয়েল উইলসন। এ পর্যন্ত সবচেয়ে পুরনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে ডিয়ের আফ্রিকায়। মেহেরগড় সভ্যতার আবিষ্কারের সঙ্গে যুক্ত এটা, যা ফাঁসোয়া জারিজ। দুই নদীর মধ্যবর্তী স্থানের সভ্যতাটি হলো এর মেসোপটেমিয়া সভ্যতা। অ্যাক্রোপলিস হলো, এটা হবে সিয়েটা, গ্রিসের পাহাড়ের ওপর দুর্গের মতো সুদৃশ্য কেন্দ্র। দ্য ম্যাগনিফিকেন্টস নামে যে অটোম্যান সুলতান পরিচিত তা হচ্ছে সিয়েটা সুলতান সুলেমান। ভারতে প্রথম ঐতিহাসিক রাজা হলেন ডিয়েটা চন্দ্রগুপ্ত মৌর্য। ইংরেজি ম্যান্ডারিন শব্দটি এসেছে, এটা পর্তুগিজ শব্দ থেকে। ম্যান্ডারিন শব্দটি পর্তুগিজ শব্দ থেকে এসেছে। ইকতা প্রথার প্রবর্তন করেন এটা ইলতুৎমিশ। রাষ্ট্রের স্বার্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রবর্তন করেন বিয়ের মন্তেস্কু। যে ল্যাটিন শব্দ থেকে ইংরেজি ফিউডালিজম শব্দটির উৎপত্তি হয়েছে তা হয়ে গেল সিয়েটা ফিউডালিস। ম্যানর ব্যবস্থার আর এক নাম হয়ে গেল সিয়েটা সিনোরিও ব্যবস্থা। হরপ্পা সভ্যতার যুগে সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয় সিয়েটা লোথালে। নিষাদ বলা হতো বিয়েটা অরণ্যের উপজাতি। প্রাচীন মিশরীয় রানী নেফারতিতি ছিলেন বিয়েটা ফেরাও আখনাটেনের স্ত্রী। নূরজাহানের প্রকৃত নাম ছিল সিয়েটা মেহেরুন্নেসা। পালদের মুদ্রার নাম ছিল বিয়েটা নারায়ণী। সুমেরীয়দের আকাশের দেবতা ছিলেন এটা আন। মহাভারতে কতগুলি মহাজন পদের উল্লেখ আছে? এটা 25টি। রাষ্ট্র সমবায় বা কমনওয়েলথ এর রূপকার বলা হতো সিয়েটা সিসিরোকে। পালিয়ে যাওয়া কৃতদাসরা ধরা পড়লে কপালে লিখে দেয়া হতো বিয়েটা এফ। রানী দুর্গাবতী ছিলেন ড্যাশ রাজ্যের রানী, এটা গন্ডোয়ানা। এরপর চলে আসবো আমরা এসিকিউ এর প্রশ্নে। প্রাক ইতিহাস কাকে বলে? দেখো, মানব সভ্যতার সূচনাকাল থেকে শুরু করে লিখিত ঐতিহাসিক উপাদান প্রাপ্তির আগে পর্যন্ত নিদর্শনের ভিত্তিতে যে ইতিহাস রচিত হয় তা হলো প্রাক ইতিহাস। 2 নম্বর প্রশ্ন, লেখমালা বলতে কী বোঝো? প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে প্রাপ্ত ইট, পাথর, স্তম্ভ, গুহা প্রভৃতি বিভিন্ন ধাতুর পাত্রের ওপর খোদাই করা ইতিহাসের উপাদানগুলিকে লেখমালা বলে। 2 নম্বরে অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, দেখো, ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে কী ভাগে ভাগ করেছেন? হয়ে যাবে জেমস মিল ভারতের ইতিহাসকে 3টি ভাগে ভাগ করেছেন, যথা হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ। 3 নম্বরে দেখো, রাজতরঙ্গিনী গ্রন্থের আলোচ্য বিষয় কি? কলহন রচিত রাজতরঙ্গিনী গ্রন্থের বিষয়বস্তু হল খ্রিস্টীয় 7ম থেকে দ্বাদশ শতক পর্যন্ত কাশ্মীর ও সেখানকার রাজবংশের ইতিহাস। এরপর 4 নম্বর প্রশ্নটা দেখো, ম্যাসিডোনীয় ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে একটি সাদৃশ্য উল্লেখ করো। দেখো, ম্যাসিডোনীয় ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে সাদৃশ্য হলো উভয় সাম্রাজ্যে বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। 4এরটা অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, দেখো, অথবা জাস্টিনিয়ান কোড কি? দেখো, মধ্যযুগের ইউরোপের সমাজ ও রাষ্ট্রের পুনর্গঠনের জন্যে রোমান সম্রাট জাস্টিনিয়ান প্রায় 4000 আইন সম্বলিত এক আইনবিধি রচনা করেন, যা জাস্টিনিয়ান কোড নামে পরিচিত। 5 নম্বরের প্রশ্ন, দেখো, অটোমান কারা? ওসমান শব্দ থেকে অটোমান শব্দটি এসেছে। ওসমান 1299 খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, আর এই সাম্রাজ্যের বসবাসকারী তুর্কিরা অটোমান নামে পরিচিত। এরপর 6 নম্বর প্রশ্নটা একটু দেখে নাও, ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কি বোঝায়? ধর্মাশ্রয়ী রাষ্ট্রের ইংরেজি প্রতিশব্দ হলো থিওক্র্যাটিক। এই থিওক্র্যাটিক শব্দটির উৎপত্তি হচ্ছে গ্রিক শব্দ থিয়স থেকে, যার অর্থ হলো দেবতা, অর্থাৎ
দেবতান্ত্রিক রাষ্ট্রকে ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলা হয়, আর এরূপ রাষ্ট্রে ধর্ম ও রাজনীতির মধ্যে গভীর সম্পর্ক ছিল। আচ্ছা, 6 নম্বরের অথবা দিয়ে যে প্রশ্নটা আছে দেখে নাও। অথবা দিয়ে টিউডর বিপ্লব কি? দেখো, টিউডর বিপ্লব হয়ে যাচ্ছে ইংল্যান্ডে টিউডর বংশের রাজা অষ্টম হেনরির মন্ত্রী টমাস ক্রমওয়েল ইংল্যান্ডে চার্চের ক্ষমতা ধ্বংস করে জাতীয় চার্চ প্রতিষ্ঠা, অষ্টম হেনরি ও ক্যাথারিনের বিবাহ বিচ্ছেদ প্রভৃতি ঘটনার মধ্য দিয়ে রাজার ক্ষমতা বৃদ্ধি করেন এবং দেশে জাতীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেন। এই পরিবর্তন টিউডর বিপ্লব নামে পরিচিত। 7 নম্বরের প্রশ্নটা দেখে নাও। উলেমা কারা? দেখো, মুসলিম ধর্মীয় জগতে ধর্ম বিশেষজ্ঞ এবং ইসলামীয় আইন শরীয়তের ব্যাখ্যাকর্তাকে বলা হয় উলেমা। 8 নম্বর প্রশ্নটা দেখো, অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি? দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী কৌটিল্য রচিত অর্থশাস্ত্র গ্রন্থটিতে আদর্শ রাষ্ট্রনীতি, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন, রাজস্ব ও বিচার ব্যবস্থা, ভারতীয় সমাজ জীবন, নারীদের অবস্থা প্রভৃতি বিষয়ে আলোচনা রয়েছে। আচ্ছা, 8-এর অথবা দিয়ে যে প্রশ্নটি আছে এবার সেটি দেখে নাও। জিয়াউদ্দিন বরনী রচিত দুটি গ্রন্থের নাম লেখো। তারিক ই ফিরোজ শাহী, ফতোয়া ই জাহানদারি। আচ্ছা, এরপর 9 নম্বরে দেখো, ফিফ কি? ফিফ দেখো, মধ্যযুগে ইউরোপে যে ঊর্ধ্বতন সামন্তরা অধস্তন সামন্তদের ছোট ছোট জমি দিত তাকে বলা হতো ফিফ। অথবা দিয়ে প্রশ্নটা দেখো, করভি বলতে কি বোঝো? ইউরোপীয় সামন্ততান্ত্রিক কাঠামোয় কৃষকরা বাধ্যতামূলকভাবে বিনা পারিশ্রমিকে সামন্তপ্রভুর জমিতে শ্রম দিতে বাধ্য হতো। এই শ্রম করভি নামে পরিচিত ছিল। 10 নম্বরের প্রশ্ন দেখো, নিগম কি? প্রাচীন ভারতের শিল্পী, কারিগর ও বণিকদের নিজস্ব সংগঠন নিগম নামে পরিচিত। 11 দাগের প্রশ্ন দেখো, নাইট কারা? ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় উচ্চবংশীয় যেসব যুবক যোদ্ধাদের নিয়ে সামন্তপ্রভুর প্রতিরক্ষা বাহিনী গঠিত হতো সেই সব যুবক যোদ্ধাদের বলা হতো নাইট। 11 ভার্নি কাকে বলা হতো? মানে 11 দাগের অথবাটা দেখো, কৃতদাসদের যেসব সন্তান জন্মসূত্রে কৃতদাসে পরিণত হতো তারাই ভার্নি নামে পরিচিত। এবার 12 প্রশ্নটা দেখো, প্রাপ্ত ক্ষত্রিয় কাদের বলা হতো? না, 11 দাগের প্রশ্ন হচ্ছে দ্বিজ কাদের বলা হতো? দেখো, প্রাচীন ভারতে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যরা উপবীত ধারণ করতেন এবং এই সংস্কারকে তারা তাদের দ্বিতীয় জন্ম বলে মনে করতেন, আর এই কারণে এরা দ্বিজ নামে পরিচিত ছিলেন। আচ্ছা, অথবা দিয়ে প্রশ্নটা দেখো, অগ্নিকুল তত্ত্বের প্রবক্তা কে? দেখো, শকরা ছিল মধ্য এশিয়ার একটা উপজাতি গোষ্ঠী যারা বিভিন্ন সময়ে ভারত আক্রমণ করেছিল এবং পশ্চিম ভারতের কিছু অংশ নিজেদের শাসন প্রতিষ্ঠা করে। আর ভারতের প্রথম শক রাজা ছিলেন মোগ বা মোয়েস। আচ্ছা, এখানে দেখো 12 প্রশ্ন বলা হয়েছে অগ্নিকুল তত্ত্বের প্রবক্তা কে? আচ্ছা, এরপর 13 দাগের প্রশ্নটা একটুখানি দেখে নাও। বাপ্ত ক্ষত্রিয় কাদের বলা হতো? দেখো, প্রাচীন শাস্ত্রকার মনু, শক, যবন, হুন, কুষাণ প্রভৃতি বহিরাগত জাতিগুলিকে ব্রাত্য ক্ষত্রিয় বলে। এরপর 14 দাগের প্রশ্নটা একটু দেখো, কোন সময়কাল আদি মধ্যযুগ হিসেবে চিহ্নিত? দেখো, 650 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। আচ্ছা, এর সঙ্গে অথবা দিয়ে যে প্রশ্নটা আছে দেখো, ভারতের সাতবাহন রাজারা কোন দুটি ধাতুর মুদ্রা ব্যবহার করতেন?
তামা ও রূপোর মুদ্রা ব্যবহার করতেন। এরপর 15 দাগের প্রশ্নটা দেখো, কোন প্রাচীন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায়? বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায়, আর জৈন ভগবতী সূত্র, হিন্দু পুরাণ প্রভৃতি গ্রন্থ থেকে। আচ্ছা, এইবার দেখো অথবা দিয়ে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এটা হবে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। এরপর 16 প্রশ্নটা দেখে নাও, কে নিজেকে সুপ্রিমি হেড অফ দ্য চার্চ বলেছিলেন? এটা উত্তর হয়ে যাবে অষ্টম হেনরি। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে দেখে নাও, কে মনসবদারি প্রথা চালু করেন? এটা হয়ে যাবে মোগল সম্রাট আকবর। তাহলে একাদশ শ্রেণী তোমাদের মডেল কোশ্চেন সেটের ইতিহাসের 8 এবং 9 অর্থাৎ পেজ নাম্বার হচ্ছে 16 এবং 18 এমসিকিউ এবং এসিকিউ সম্পূর্ণ সমাধান দেখালাম। আশা করি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সকলে খুব ভালো থেকো।